ডিমের চপ তো অনেকভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে যদি আপনারা একবার ডিমের চপ তৈরি করেন তাহলে কিন্তু দেখবেন ইফতারে আপনাদের প্লেট একদম ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের পাকোড়া রেসিপি। মাত্র 10 মিনিটে আপনারা কিন্তু ঝটপট এই পাকোড়াটি তৈরি করে ফেলতে পারেন। যদি আপনারা ইফতারে কিছু ভিন্ন রকমের তৈরি করতে চান তাহলে এই পাকোড়াটি হবে একদম বেস্ট। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এই পাকোড়াটি অর্ধেক ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আমি 4 টুকরো করে নিব। এইভাবে পাকোড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি 2টি ডিম থেকে মোট 8টি পাকোড়া তৈরি করে নেব। তো এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন, এমনভাবে কাটবেন যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার একটি প্লেটের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু কুচি করেই কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিব আমি ম্যাজিক মশলা, এটা ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। আপনাদের কাছে যদি বেসন না থাকে আপনারা এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এছাড়াও অর্ধেক বেসন বা অর্ধেক চালের গুঁড়া মিলিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার মাখা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ ডো এখান থেকে নিয়ে হাতের মধ্যে এভাবে ছড়িয়ে দেব। আপনারা একটু পাতলা করে ছড়াবেন, এতে করে পাকোড়াটা যখন ভাজবেন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি 1 টুকরা ডিম এখানে দিয়ে দিচ্ছি। এবার সাইডের অংশগুলোকে এভাবে চেপে চেপে আমি গোল বলের মতো তৈরি করে নেব। কোনো দিক দিয়ে ফাঁকা রাখবেন না, আর খুব ভালো করে চেপে চেপে বলটাকে আটকে দেবেন, এতে করে কিন্তু ভাজার সময় এটা খুলে যাবে না। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার একটি পাকোড়া তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটি পাকোড়া তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর জন্য আমি আরও কিছুটা ডো এখান থেকে নিয়ে নিলাম। ডোটাকে অবশ্যই এভাবে পাতলা করে আর লম্বালম্বি করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাঁজ করতে সুবিধা হবে। তো এইভাবে ডিমের উপরে আমি ভালো করে ভাঁজ দিয়ে চেপে চেপে মুখটাকে আটকে দিচ্ছি। দেখুন এরকম চাপ দিলেই দেখবেন পেঁয়াজগুলো সুন্দর আটকে যাবে। তো এই তো এইভাবে আমি আরেকটি পাকোড়া তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন আমার 8টি পাকোড়াই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, তবে আমি আজকে ফ্রোজেন করব না, এই কারণে ভাজার জন্য আমি চুলাতে চলে যাচ্ছি। তো ভাজার জন্য প্রথমে চুলাতে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপরে আপনারা এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিবেন। পাকোড়াটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে তারপরে এই পাকোড়াটা ভেজে নেবেন। এই পাকোড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মতো সময় লাগে। খুব তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে আসে। আপনারা আপনাদের মন মতো কালার অনুযায়ী এটাকে উল্টে পাল্টে বারবার ভেজে নেবেন। তো দেখবেন কিছুক্ষণের মধ্যে সুন্দর এরকম একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলোকে নামিয়ে নেবেন। তো এই তো আমি একদম ঝটপট অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিম পাকোড়াটি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা যদি ইফতারের জন্য কোনো ইউনিক রেসিপি তৈরি করতে চান তাহলে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইফতারে একবার এইভাবে এই স্পেশাল আলুর চপটি তৈরি করে দেখুন। ইফতারি টেবিলে সবাই শুধু আপনার প্রশংসাই করতে থাকবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। স্পেশাল এই আলুর চপটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। যেহেতু ইফতার টেবিলে আমাদের সবারই আকর্ষণ থাকে বেগুনি আর আলুর চপের মধ্যে, তাই আমি এই আলুর চপটাকে একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। এইভাবে একবার যদি আপনারা আলুর চপ তৈরি করেন দেখবেন যে সবাই শুধু আপনাদের প্রশংসাই করবে। আর এই আলুর চপটা তৈরি করা কিন্তু একদমই সহজ।
এটা তৈরি করার পরে কিন্তু 2-3 ঘন্টা এইরকমই ক্রিস্পি থাকবে। তাই আমি এটাকে একটু ডিফারেন্ট স্টাইলে তৈরি করার চেষ্টা করেছি। আজকে আমি মাংসর কিমা দিয়ে এই আলুর চপটি তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আলুর চপ তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। এরকম একটু হালকা লাল হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি 2 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট ভাজার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া। সবগুলো মশলাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, এইভাবেই মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপরে এখানে আমি 3 টুকরো মাংস কিমা করা দিয়ে দিচ্ছি। মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 3-4 মিনিটের মতো এভাবে একটু ভেজে নেব। যেহেতু কিমা করা আছে, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে একটি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, এই আলুটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 2 মিনিটের মতো নেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স, একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব। এবার পুরটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড শেপ করে নেব। যেহেতু আলুর চপ কিন্তু আমরা গোল গোলই খাই, আপনারা চাইলে কিন্তু অন্য শেপেও তৈরি করতে পারেন, তবে আজকে আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি, এতে করে দেখতে কিন্তু ভালো লাগে। তো আমি সবগুলো ডোয়ের থেকে এইভাবে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার আলুগুলো তৈরি হয়ে গেল। এবার আমি এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্য একটি বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমার কিন্তু 1 কাপ পরিমাণ বেসনের জন্য 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের বেসনটা কতটা শুকনা বা ভেজা তার উপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। তাই প্রথমে অল্প অল্প দিয়ে তারপরে হালকা করে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু এরকম স্মুথ হয়েছে। আমি উপর থেকে ডোটা ফেললে কিন্তু সাথে সাথে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এইভাবে যদি না বুঝেন আমি একটি চামচ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। একটি চামচের পিসের অংশটাতে কিছুটা ব্যাটার লাগিয়ে নেবেন, তারপর আঙুল দিয়ে এভাবে দাগ কাটবেন। যদি মিশে না যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো এবার এর মধ্যে একটি আলুর চপ দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার এক এক করে তেলে ছেড়ে দেব। একদম সহজ কিন্তু এই আলুর চপটা, আর খেতেও খুবই মজাদার ইউনিক একটি রেসিপি। আপনারা বাড়িতে কিন্তু এভাবে ঝটপট আলুর চপ তৈরি করে ফেলতে পারেন। আলুর চপটা ভাজার আগে আপনারা কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে অনবরত এগুলোকে উল্টে পাল্টে তারপরে ভেজে নেবেন। এরকম একটা সুন্দর কালার চলে আসলে আলুর চপগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আমি এই দুর্দান্ত স্বাদের একটা আলুর চপ তৈরি করে দেখিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনারা মেহমানদের সামনে আলুর চপ তৈরি করে দেন, দেখবেন আপনাদের প্রশংসায় তারা পঞ্চমুখ হবে। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই আলুর চপটা খুবই পছন্দ হবে। এটা আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা কতটা ক্রাঞ্চি। তো আশা করছি আমার এই আলুর চপের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
বেগুনি তৈরি করতে হলে এমনভাবে তৈরি করুন যাতে করে সেটা অনেক ফুলকো হয় আর ভাজার 2 ঘন্টা পরেও অনেক ক্রিস্পি থাকে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। ফুলকো আর একদম ক্রিস্পি একটি বেগুনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এইভাবে তৈরি করলে আপনাদের বেগুনি কিন্তু 2-3 ঘন্টায় এইরকমই মুচমুচে থাকবে। তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এখানে বেগুনি তৈরি করার জন্য আমি একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছু বেগুন পাতলা পাতলা করে এভাবে কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি আপনারা লবণ পানির মধ্যে বেগুন তৈরি করার আগে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন বেগুনের ভেতরটাও অনেকটা সুন্দর, খেতে ভালো হবে। আমি বেগুনগুলো কিন্তু একদম পাতলা করিনি, এভাবে কিছুটা মোটা রেখেছি, কারণ বেগুনের ভিতরে যদি বেগুনই না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ ওইটা ভিজতে থাকবে ততক্ষণ অন্য একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিব আমি চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে বেগুনটা কিন্তু অনেকটাই মুচমুচে হবে। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার সামান্য পরিমাণ এখানে দিয়ে দেব কালি জিরা। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব প্রথমে। এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই আমি ব্যাটারটাকে বেশি করে পানি দিয়ে পাতলা করে ফেলবো না, একটু ঘন রাখবো। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা না থাকে। দেখুন আমি এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করেছি। তো প্রথমেই যদি আমরা পাতলা করে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর মতো তৈরি হবে না। তো এই ব্যাটারটাকে আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার এখানে আমি 2 টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। এই গরম তেল দিলে কিন্তু বেগুনিটা ফুলতে অনেকটাই সাহায্য করে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পিও থাকে। এবার এখানে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এর উপরেও ডিপেন্ড করে আপনার বেগুনটা কতটা ফুলবে আর ক্রিস্পি থাকবে। তো এবার এইখানে আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটাকে কিছুটা পাতলা করে নেব। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি ব্যাটারটা কতটা পাতলা রেখেছি বা কতটা ঘন রেখেছি। আপনারা যদি এইভাবে বুঝতে না পারেন তাহলে অন্য আরেকটি পদ্ধতি আছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে একটি চামচ নিয়ে নেবেন। এই চামচের মধ্যে এভাবে ব্যাটার লাগিয়ে নেবেন পিছন সাইডটাতে, তারপরে আঙুল দিয়ে এভাবে টান দিয়ে দিবেন। যদি ব্যাটার 2 পাশ থেকে গড়িয়ে মিশে না যায় তাহলে বুঝতে পারবেন ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এইখানে যেই আমি বেগুনগুলো রেখেছিলাম ওইগুলোর পানিগুলো ঝরিয়ে নেব। অবশ্যই পানিটা ঝরিয়ে বেগুনটাকে একটু শুকনো করে নেবেন, না হলে ভাজার সময় কিন্তু তেল ছিটে আসতে পারে। তো এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এবার চুলার মধ্যে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা রেখেছিলাম ওর মধ্যে আমি স্লাইস করা বেগুনিগুলো দিয়ে দেব। তারপরে এইভাবে ডুবিয়ে এক্সট্রা যে ব্যাটারটা আছে ওটাকে একটু ছেড়ে নেব। তারপরে তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দেব। আগে দেখে নেবেন যে তেলটা গরম হয়েছে কিনা, এর জন্য একটি চামচের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে নেবেন। তো এক এক করে এবার আমি বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ফুলকো এবং ক্রিস্পি করতে হলে আপনার তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে। আর যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রেখে তারপরে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আর বেগুনগুলো ফুলেও গেছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি, তারপরও কতটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো বেগুনিকে ভেজে নিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টা অনায়াসে এটাকে মুচমুচে রাখতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও এসেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
রমজানি স্পেশাল সেদ্ধ আলু দিয়ে এমন একটি পাকোড়া তৈরি করে দেখাবো যা সবাই অনেক পছন্দ করবেন। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু ইফতারির টেবিলের মধ্যে একটি হেলদি নাস্তা পছন্দ করে থাকি। আজকে আমার এই নাস্তাটি আপনাদের জন্য হবে একদম পারফেক্ট, কারণ আমি এই নাস্তার মধ্যে অনেক রকমের সবজি ব্যবহার করেছি যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে। আর এই নাস্তাটি কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, তাই ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ হবে। এই কারণে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। এমনভাবে ম্যাশ করবেন যাতে কোনো দানা না থাকে। তো আমি খুব ভালো করে কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি আর 1টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে ধনেপাতা কুচি। হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। হাফ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন। এবার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। কোয়াটার চা চামচ এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব লবণ। যেহেতু আমি আলু সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার হাফ চা চামচ এখানে আমি দিয়ে দেব চাট মশলা। এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। পাউরুটিগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড গামও ইউজ করতে পারেন। এবার 2 টেবিল চামচ এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এতে করে কিন্তু এই নাস্তাটি খুব ক্রিস্পি হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নেব। তারপরে এখান থেকে কিছুটা করে ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপে এই নাস্তাটি তৈরি করতে পারেন, তবে আজকে আমি বলের আকারে তৈরি করে নেব। এতে করে দেখতে খুব ভালো লাগে। তো সবগুলো নাস্তাকে একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এগুলোকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব লবণ আর কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পানি দিয়ে অল্প অল্প করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এটাকে একপাশে রেখে দিচ্ছি। আরেকটি বাটির মধ্যে আমি কিছু নিমকি নিয়েছি। এই নিমকিগুলো দিয়ে আজকে আমি এই নাস্তাটি কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্রেড গাম বা এখানে বিস্কিটের গুঁড়া এছাড়াও চিপস দিয়েও কিন্তু এই কোটটা করে নিতে পারেন। তবে আজকে এটা দিয়ে করব, কারণ এগুলো দিয়ে করলে খুব মুচমুচে হয় নাস্তাগুলো। তো হাতের সাহায্যে আমি কিছুটা গুঁড়ো করে নিচ্ছি এটাকে। তো এইরকম আধা ভাঙা গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা খুব ক্রিস্পি হবে। এবার আমি যেই ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম এর মধ্যে একটি নাস্তা দিয়ে দেব। ব্যাটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি যেই নিমকির গুঁড়োটা রেখেছিলাম এর মধ্যে নাস্তাটাকে দিয়ে খুব ভালো করে কুট করে নেব, যাতে নাস্তার চারপাশে খুব সুন্দরভাবে নিমকিগুলো আটকে যায়। এবার হাতের সাহায্যে একটু চেপে দিবেন, যাতে করে ভাজার সময় এগুলো আলাদা না হয়ে যায়। চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো একইভাবে আরেকটি তৈরি করে দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো হাত দিয়ে কিন্তু চারপাশটা আমি খুব ভালো করে কুট করে নিচ্ছি, যাতে করে একটুও ফাঁকা না থাকে। আর এইভাবে হাতের সাহায্যে চেপে দিতে হবে। তো একইভাবে কিন্তু আমি সবগুলো বল সেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো এই তো দেখুন সবগুলো বলকে কিন্তু আমি একইভাবে সেট করে নিয়েছি। এই তো দেখুন এবার এই পর্যায়ে আপনারা এই নাস্তাগুলোকে কিন্তু 1 মাসের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা নাস্তাটা নামিয়ে সাথে সাথে ভেজে নিতে পারবেন। আপনারা নাস্তাটা ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দেবেন, দেখবেন এটা সুন্দর নরম হয়ে গেছে। তখন আপনারা তেলে দিয়ে এটা ভেজে নিতে পারবেন। তো আজকে আমি কিন্তু ফ্রোজেন করব না, আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, এই কারণে চুলায় চলে যাব। তো প্রথমেই চুলার মধ্যে আমি কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এক এক করে আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাইতে রাখলে ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। অনবরত উল্টে পাল্টে দুই পাশ থেকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসে। তো আপনার 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই নাস্তাটি ভাজতে। তো দেখুন এরকম একটা কালার হলে চুলা থেকে তেল ছড়িয়ে নামিয়ে নেবেন। তো একইভাবে সবগুলো নাস্তাই ভেজে দেখিয়ে দিচ্ছে। তো এই তো আমার নাস্তাগুলো দেখুন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারেন। এছাড়াও একসাথে অনেকগুলো তৈরি করে আপনারা ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, যখন প্রয়োজন নামিয়ে ভেজে নেবেন। এবার এখান থেকে একটা নাস্তা নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে যে আসলে কতটা এটা ক্রিস্পি হয়েছে। আপনারা কিন্তু আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এই নাস্তাটা কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। আর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ইফতারে নাস্তা তৈরি করে খেতে পারেন। চলে এসেছে রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমরা ভাজা পোড়া আইটেমগুলো একটু বেশিই খেয়ে থাকি। তাই ডিম দিয়ে ইফতারের জন্য একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই নাস্তাটি আপনারা ইফতারে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও এই নাস্তার ফ্রোজেন টিপস সহ A to Z আপনাদেরকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজার পরে এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু কালার চলে আসছে। দেখুন এরকম কালার চলে আসার পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ দিয়ে দেব এখানে ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব এখানে লবণ। এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের সেদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো মশলার সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে একটি ডিম আমি সেদ্ধ করে এটাকে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তবে এই ডিমটা যদি এভাবে আস্তে আস্তে দেন নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার সবগুলো একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। যেহেতু সব কিছু সেদ্ধ করাই আছে তাই নাস্তাটি তৈরি হতে কিন্তু 3 থেকে 4 মিনিট সময়ই লাগে। তাই ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই পুরটাকে কিন্তু ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মেখে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি 3 কোণের শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা বা গোল যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি 3 কোণের শেপে আপনাদেরকে নাস্তাটি তৈরি করে দেখাবো। তো একইভাবে আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এই নাস্তাটি কিন্তু তৈরি করা একদমই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা ইফতারে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো নাস্তায় শেপ দিয়ে নিচ্ছি।
তো এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর কোয়ার্টার চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এবার সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে, এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার একটি প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউরুটির গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া বা এখানে মুড়ির গুঁড়াও করে নিতে পারেন। এবার আমি একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে দিব। খুব ভালো করে দুই পাশ থেকেই আমি কুট করে নেব, আর হাতের সাহায্যে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় খুলে না যায়। তো এই তো এভাবে আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। আমি আরেকটি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমেই নাস্তাটিকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। তারপরে এইখানে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে খুব ভালো করে কুট করে নেব। তো একইভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এভাবে আপনারা 10 থেকে 15 দিন রেখে দিতে পারবেন। তারপর যখন প্রয়োজন নামিয়ে শুধু ভেজে নিলেই হবে। তবে আমি কিন্তু ফ্রোজেন করব না, এই কারণে সরাসরি ভাজতে চলে যাচ্ছি চুলায়। তো চুলাতে প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রাখলেই হবে। যেহেতু নাস্তাগুলো আগে থেকে রান্না করা আছে, তাই এটা ভাজতে কিন্তু 2 মিনিটের মতোই সময় লাগবে। 2 মিনিটে আপনারা কিন্তু অনেকগুলো নাস্তা একসাথে ভেজে ফেলতে পারবেন। আর খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এই কারণে বারবার উল্টে পাল্টে তারপরে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। তো এরকম একটা কালার আসলে আপনারা নামিয়ে নেবেন। একইভাবে আমি বাকি নাস্তাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ে আর ইজিভাবে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারে। এটা তৈরি করা যেমন সহজ, তেমনি কিন্তু অনেক পুষ্টিকর। যেহেতু এর মধ্যে ডিম আলু আছে, এগুলো কিন্তু আমাদের পুষ্টি চাহিদাটা সম্পূর্ণ করে, তাই এই নাস্তাটি কিন্তু একটি হেলদি নাস্তাও বলতে পারে। তো এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এগুলো তেলগুলো ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই তো ডিম দিয়ে ইফতারের জন্য মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের হাতে যদি মাত্র 10 মিনিট থাকে, আপনারা কিন্তু এই নাস্তাটি ইফতারের জন্য তৈরি করে খেতে পারেন। অসাধারণ এবং পুষ্টিগুণ সম্পন্ন এই নাস্তাটি আপনাদের অনেক ভালো লাগবে। এছাড়াও চাইলে এই নাস্তাটি কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, আর যখন আপনাদের ইফতারের সময় প্রয়োজন হবে নামিয়ে সাথে সাথে ভেজে নিলেই হবে। নাস্তাটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু ততটাই ক্রাঞ্চি। তাই একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে। সকালের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট কিছু ইউনিক নাস্তা তৈরি করতে চাইছেন, কিন্তু কী বানাবেন সেটা মাথায় আসছে না, তাই তো? আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মোতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি এইরকমই একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। একদম হেলদি এবং মুখরোচক এই নাস্তাটি একবার যদি তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন, এতটাই মজাদার। উপর থেকে ক্রাঞ্চি এবং ভেতর থেকে সফট এই নাস্তাটি আপনারা চাইলে মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো প্রথমে এইখানে আমি একটি বাটি মেপে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানির মধ্যে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম কালো জিরে, আর 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার যেই বাটি মেপে আমি পানি দিয়েছিলাম ওই বাটির 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম সুজি, আর বড় চামচে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বেসন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো ব্যাটারটা দেখে মনে হচ্ছে একদম তৈরি হয়ে গেছে, কিন্তু না, এখানে আমি আরও হাফ বাটি পরিমাণ পানি ইউজ করব, কারণ সুজিটা কিছুক্ষণ পরে ফুলে ডাবল হয়ে যাবে, তখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে কিছুটা পাতলা রাখতে হবে এইরকম।
তো আমি ভালো করে মিশিয়ে এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে 5 মিনিট রাখলেও হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমার সুজিটা ফুলে ব্যাটারটা কিন্তু দেখুন আগের পর্যায়েই চলে এসেছে, কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেব। তো এখানে আমি কিছু গাজর গ্রেট করে নিয়েছি, আলু গ্রেট করে নিয়েছি, ফুলকপি নিয়েছি গ্রেট করে, টমেটো কুচি নিয়েছি, সিম কুচি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, 2টি কাঁচামরিচ। তো আপনাদের কাছে যেই সবজিটাই থাকবে আপনারা কিন্তু ওইটাই এখানে ইউজ করতে পারবেন, কিন্তু ওগুলোকে অনেক ছোট ছোট বা গ্রেট করে কেটে দিতে হবে। তো এবার এই সবজিগুলোকে আমি ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব বেকিং সোডা। এর কারণে কিন্তু এই নাস্তাটা উপর থেকে ক্রাঞ্চি আর ভেতরটা অনেকটা সফট হবে। আর 1 চামচ দিয়ে দিলাম এখানে ম্যাজিক মশলা। এটা স্বাদ বৃদ্ধি করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই তো আমার ব্যাটারটা দেখুন একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাব। তো চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে পুরোপুরি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। 1 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু নিচে একটু লেগে যেতে পারে, এভাবে একটু ছাড়িয়ে নেবেন, তারপরে দেখবেন সুন্দর ভাজা হচ্ছে। আমার নাস্তাটা কিন্তু অলরেডি ফুলে উঠেছে, দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার আমি উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন। আমার নাস্তাটি দেখুন একদম তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তাই ভেজে নিচ্ছি। তো এই তো 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম একটি ভিন্ন রকমের ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। উপর থেকে একদম ক্রাঞ্চি আর ভেতরটা কিন্তু একদম সফট। এই নাস্তা একবার যে তৈরি করে খাবেন সে বারবার কিন্তু এই নাস্তাটি খেতে চাইবেন, এতটাই মজাদার হয় এই নাস্তার রেসিপিটি। আর তৈরি করাও কিন্তু একদম সহজ, মাত্র হাতে 10 মিনিট হলে আপনারা কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারেন। এছাড়াও এই নাস্তাটি কিন্তু অনেকটাই হেলদি, কারণ এর মধ্যে অনেক রকমের সবজি দেওয়া আছে, তাই আপনারা অনায়াসে বাচ্চাদের এই নাস্তাটি দিতে পারেন। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মোতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি ইউনিক পকোড়া রেসিপি। আপনারা সবাই বাঁধাকপির পকোড়া তো খেয়েছেনই, তবে আমি আজকে আপনাদের একটু ভিন্ন স্টাইলে এই পকোড়াটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো প্রথমেই এখানে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো আমার কিন্তু পুরো বাঁধাকপিটা লাগবে না, আমি এইখান থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নেব। তো অর্ধেকটা বাঁধাকপি আমি এইভাবে কুচি করে তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি, তারপরে পানিটা ঝরিয়ে নিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছেন। এবার এই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব। এতে করে কি হবে, বাঁধাকপিটা কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে আসবে আর এর মধ্যে যে এক্সট্রা পানি থাকে ওটা বের হয়ে আসবে। তো এইভাবে হালকা একটু মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেছে আর নিচে অনেকগুলো পানি জমে গেছে। তো আমি এইভাবে হাতের সাহায্যে কচলে এর থেকে এক্সট্রা পানিগুলো বের করে নেব। এতে করে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে নরম হয়ে যাবে এবং ভাজার সময় দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি এরকম হাতের সাহায্যে নিয়ে চেপে চেপে এর মধ্যে থেকে পানি বের করে এটাকে এইভাবে ছড়িয়ে দেব। একইভাবে আমি সবগুলো বাঁধাকপির পানিগুলো চেপে চেপে বের করে নেব। অবশ্যই পানিগুলো কিন্তু এইভাবে চেপে চেপে ভালো করে বের করে নিতে হবে, না হলে কিন্তু
ভাজার সময় তেল ছিটে আসবে, তো অতটুকু পানি আমার বের হয়েছে। আমি পাতাকপিগুলোকে এভাবে ছড়িয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু আলতোভাবে আমি ভেঙে দিলাম। এবার এর মধ্যে 3টি কাঁচামরিচ কুচি নিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতা ব্যবহার করলাম, যেটা আমি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করি। আপনারা যদি এটার ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব লবণ, আর 1/2 চা চামচ এখানে দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়া। এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার 1/2 কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন বা আটাও ব্যবহার করতে পারেন। আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার আলতো করে একটু পাতাকপির সাথে সবগুলো মিশ্রণকে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলো মাখানো হয়ে গেলে এবার এই পর্যায়ে এখানে আমি একটু ডিম অ্যাড করে দেব। এই ডিমটা দিলে কিন্তু পাকোড়ার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, তাই অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। তাই ডিম দেওয়ার কারণে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না, এই ডিমটা দিয়ে মেখে নেব। আর আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে এখানে হালকা একটু পানি দিয়ে তারপরে এই বাঁধাকপিটাকে ভালো করে মেখে নেবেন। তো দেখুন আমি এইভাবে একটু মেখে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপরে হাতের মধ্যে গোল গোল শেপ করে একটা রাউন্ড শেপ তৈরি করে নেব। আপনারা চাইলে লম্বাটেও করতে পারেন, তবে গোল শেপ করলে ভালো। আর অবশ্যই লক্ষ্য রাখবেন অল্প করে ডো নিয়ে তারপরে পাতলা একটা শেপ তৈরি করতে, যেহেতু আমাদের বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করা না, তাই এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই পাতলা করে একটা রাউন্ড শেপ করার চেষ্টা করবেন। দেখুন আমি এরকম পাতলা পাতলা শেপ করছি, যেভাবে বড়া তৈরি করি। এরকম পাতলা করলে তাড়াতাড়ি বড়াটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি চুলার মধ্যে ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে এক এক করে আমি পাতাকপির পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো এরকম পাতলা করেই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব তাড়াতাড়ি ক্রিস্পি হয়ে যায়। তো আমি সবগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটা পাশ হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে উল্টে দেব। চুলার আঁচটি এই পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে কিন্তু পাতাকপিটা ভালো করে ভাজা হবে না। তো আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর পরই এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যতক্ষণ না সুন্দর একটি কালার চলে আসছে। তো মিনিট 5 ভাজার পরে দেখুন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম একটা কালার চলে আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমি একটি স্ট্রেনারের সাহায্যে এটা তেলটা ঝরিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। তো এই তো অল্প সময়ের মধ্যে ঝটপট আপনাদের ইউনিক এই বাঁধাকপি রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে এইভাবে ট্রাই করেন, দেখবেন আমাকে ওয়াও না বলে যেতেই পারবেন না, এতটাই দুর্দান্ত স্বাদের এই বাঁধাকপির পকোড়াটা হয়ে থাকে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।